ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানি তলিয়ে গেছে। সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজারে আটকে পড়েছেন 583 জন পর্যটক। মঙ্গলবার সকাল থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায় নৌকা ও বাঁশের ভেলায় করে আটকে পড়া পর্যটকদের পারাপার করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সহায়তায় কাজ করছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুল্লাল চাকমা বলেন, সড়কের উপরে আনুমানিক 5 থেকে 6 ফুট পানি আছে। এই অবস্থায় কোনোভাবে গাড়ি চলাচল সম্ভব নয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, আটকে পড়া অনেক পর্যটক সড়ক ডুবে যাওয়ায় অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা আবারও সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে। খুব বন্য দুর্গত অবহেলিত এলাকা। আমাদের বিশেষ করে একটা আশ্রয় খুব প্রয়োজন। আমাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্র বলতে নাই। এখানে পাশে একটা সিঙ্গিলালা মাদ্রাসা আছে। যদি ভবিষ্যতে এই মাদ্রাসা ভবনটা করে দেওয়া হয় তাহলে এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। সাইক্লোন সেন্টার এবং আশ্রয় কেন্দ্র আমাদেরকে এইসব অঞ্চলে চিহ্নিত স্কুল এবং মাদ্রাসাতে দিলে আমাদের এই অঞ্চলের লোকজনগুলো একটু বর্ষার সময় স্বস্তিতে থাকতে পারবে। সাজেক সড়কের বর্তমান অবস্থা এবং পর্যটকদের সবশেষ খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত করে নিয়েছি সহকর্মী ওমর ফারুক সুমনকে। কথা বলবো তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সড়ক থেকে পানি সরে গিয়েছে কিনা, এখন কি পরিস্থিতি দেখছেন সড়কের, এবং সব পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাতে আপনার বৃষ্টিপাত না হলেও আপনার বাঘাইছড়ি সদর এবং আশপাশের যে এলাকা সেখানে পানি দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আপনারা জেনেছি সাজেকের যে উপরে যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তো নতুন করে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে জেনেছি বাগেরহাট যে সদর যে বাজার, সেই বাজারের সড়কও তলিয়ে গিয়েছে। তো আপনার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে জেনেছি। তো সাজেকে যে পর্যটকরা আটকা পড়েছেন সেখানে আপনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জেনেছি। আর আপনার যারা আটকে পড়েছেন তারা তো গতকালকে আপনার সেনাবাহিনীর সহায়তায় আপনার খাগড়াছড়িতে ফিরে এসেছেন। আর যারা সাজেকে আটকা পড়েছেন তারা সাজেকে অবস্থান করছেন। এছাড়াও আপনার চৈতি বাঘাইছড়ি উপজেলা পৌরসভার যে 9টি ওয়ার্ড, এর মধ্যে আপনার প্রায় 3টি ওয়ার্ড এবং 8টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নের যে অভ্যন্তরীণ যে সড়ক সেগুলো আপনার পানিতে তলিয়ে গেছে। সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আর আপনার কাপ্তাই যে বাঁধের যে 16টি গেট আপনার 6 ইঞ্চি করে খোলা ছিল, সেগুলি আপনার গত রাত্রে প্রায় 18 ইঞ্চি করে উন্নতি করা হয়েছে। এর ফলে আপনার পানি কমতেছে না। তো যদি বৃষ্টিপাত না হয়, আপনার যদি অপরিবর্তিত থাকে, সেই ক্ষেত্রে আপনার পানি হয়তো দ্রুতই কমে যাবে। যেহেতু কাপ্তাই বাঁধের আপনার 18 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। তো আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি, তারা আমাদেরকে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা যেহেতু কিছুদিন পরপরই আপনার বন্যা প্লাবিত হয়, তো এখানে আপনার মানসম্মত কোনো আশ্রয় কেন্দ্র নেই। যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আপনার জরাজীর্ণ। আপনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 55টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তো 55টি আশ্রয় কেন্দ্রের মধ্যে অনেক আশ্রয় কেন্দ্রের সড়কও আপনার তলিয়ে যায় বন্যা যখন হয়। তো সেখানে আশ্রয় গ্রহণ করাও অনেক দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়ায়। সবচেয়ে যে এলাকাটি আপনার খুবই দুরবস্থা সেটা হলো আপনার বাঘাইছড়ি ইউনিয়নের যে পূর্ব লাইল্লাগোনা যে গ্রামটি, সেখানে আপনার কোনো আশ্রয় কেন্দ্র নেই। সেখানে অনেক লোকের বসবাস। সেখানে প্রথমেই আপনার বন্যা প্লাবিত হয়। তো এখান থেকে অনেক দূরে আপনার বোট এবং নৌকা যোগে অনেক দূরে গিয়ে তাদের আশ্রয় গ্রহণ করতে হয়। সেখানে গবাদি পশু, শিশু, নারী, বৃদ্ধ তাদেরকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। তো এখানকার লোকাল যারা জনপ্রতিনিধি তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার যদি এই এলাকার প্রতি একটু সুদৃষ্টি দেয় এবং এই এলাকায় যদি একটি সাইক্লোন সেন্টার বা বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি করে এবং সড়ক যে যোগাযোগ ব্যবস্থাগুলো যদি উন্নতি করে, সেক্ষেত্রে হয়তো এলাকার লোকজন একটু শান্তিতে থাকতে পারবে বলে চৈতি। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। খোঁজ খবর রাখছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আমরা জেনে নেব পরবর্তী সংবাদ। আমাদের সাথে সাজেক থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক সুমন, জানাচ্ছিলেন সেখানকার সড়কের বর্তমান পরিস্থিতি এবং পর্যটকদের সবশেষ খবর। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানির চাপ আরও বেড়েছে। এতে খুলে দেয়া কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের জলকপাটের পরিমাপ 6 ইঞ্চি থেকে আরও বাড়িয়ে 1.5 ফুট করা হয়েছে। বিপুল বেগে হ্রদের পানি পড়ছে কর্ণফুলীতে। জেলার নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। ভাটিতে সতর্ক বার্তা জানানো হলেও বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। রিপন মারমার তথ্য ছবিতে প্রতিবেদন।
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা 109 মিন সি লেভেল হলেও বাঁধের বয়সের কারণে 107-এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি পার হয় সেই বিপদসীমা। তাই খুলে দেওয়া হয় জলকপাট 16টি। সোমবার রাত 12টা 2 মিনিটে 6 ইঞ্চি পরিমাণ। এতে হ্রদ থেকে পানি পড়ছে কর্ণফুলীতে প্রবল বেগে, প্রতি সেকেন্ডে 9000 কিউসেক। মঙ্গলবার দিনভর এই পানি নিষ্কাশন চলেছে। এজন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়। হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি, লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানির দরকারও আছে, পানি এখানে বিদ্যুৎ তৈরি হয়, এখানে দরকারও আছে এবং নিচ অঞ্চলে যাদের বাড়িঘর আছে এগুলো একটু প্লাবিত হচ্ছে। নদীর কিনারে ঘর আশেপাশে কিনারে আছে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 5টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এসব ইউনিটের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে পড়ছে। তবে ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তা আমরা চেষ্টা করতেছি আর্লিতে যাতে এক বিপদ সীমা ক্রস না করে, সেই কারণে আমরা রিজার্ভারের পানির লেভেল কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমে স্পিলওয়ের গেট ওপেনিং দেওয়া পর্যায়ক্রমে বাড়ানো বা কমানো হবে। আমাদের টার্গেট থাকবে 109 ফিট। মঙ্গলবার রাত 11টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল 108.55 ফিট MSL। পানির চাপ বাড়তে থাকায় রাত 10:30 থেকে জলকপাট খোলার পরিমাপ 6 ইঞ্চি থেকে 1 ফুট করে বাড়িয়ে 1.5 ফুট করা হয়েছে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। কথা বলবো তার সাথে। উচিংছা, জলবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো কপাট এখন খুলে দেওয়া হয়েছে কিনা, বা ছেড়ে দেওয়া যে পানি সেই পানিতে ক্ষতির কোনো আশঙ্কা রয়েছে কিনা, সব মিলিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জানেন যে গত মঙ্গলবার দিবাগত রাতে কিন্তু 16টি গেট দিয়ে যে কাপ্তাই বাঁধ রয়েছে 16টি গেট দিয়ে কিন্তু 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল আবার রাতে কিন্তু প্রায় বিপদসীমা বেড়ে যাওয়া, আবার পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু 16টি গেট দিয়ে কিন্তু 18 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই কারণে কিন্তু পানিটা কিছুটা কমলেও কিন্তু রাঙামাটি কিছু কিছু এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে গত রাত্রে আবার প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, সেক্ষেত্রে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বিশেষ করে এখানকার বিশেষ যে কাপ্তাই আছে কর্ণফুলী নদীতে, সেখানে কিন্তু তেমন ওইখানে কিছু অঞ্চল প্লাবিত হলেও যারা স্থানীয় রয়েছে এবং এখানকার বিদ্যুৎ যারা কর্মরত রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে যেহেতু 16 ফুট 1 ফুট দিক পানি ছেড়ে হয়েছে 16টি জল গেট থেকে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ওখানকার যে পাটি অঞ্চল আছে সেখানে কোনো প্রকার সেটা প্লাবিত হবে না এবং ক্ষতি হবে না এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে এখানকার আশা করছি এখানকার যেহেতু 16টি গেট দিয়ে কিন্তু 1 ফুট উপরে কিন্তু পানি ছেড়ে হয়েছে, এই কারণে হয়তো একটু কমতে শুরু করবে। যদি আজ এবং ইতিমধ্যে যদি বৃষ্টিপাত কমতে শুরু করে তাহলে অনেকটা পানি কমে যাবে এমনটি আশা করছি এখানকার এবং মানুষ এখানকার যারা প্লাবিত হয়েছে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে প্লাবিত হয়েছে সেটা কিন্তু পানি কমতে শুরু করবে এমনটি প্রত্যাশা করছে। উচিংছা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন। কয়েকদিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি কমেছে, তবে এখনও নিচু এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি। এখনও 2000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। সকাল 9টায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির পরিমাণ ছিল 51.95 মিটার, যা বিপদসীমার 20 সেন্টিমিটার নিচে। অন্যদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উজান থেকে নেমে আসা ঢলে গত 2 দিনে তীব্র স্রোতের পর তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এতে স্বস্তি আসেনি লালমনিরহাট জেলার নদীপাড়ের এলাকাগুলোতে। এলাকাবাসী জানান, বাড়ি ঘরে পানি ওঠায় ঘরবাড়ির বেড়া নষ্ট হয়েছে। কাদা আর ময়লা আবর্জনা প্রবেশ করেছে এসব বাড়ি ঘরে। পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি মেরামত নিয়ে তারা ব্যস্ত। আমন ধান ও মৌসুমি ফসল পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। পানি নামিয়ে দেওয়ার পরে আবারও বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ক্ষেত খালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বীজ আমন ধান যেগুলো লাগাইছি সব শেষ। বাড়িতে পানি উঠছে, রান্না করে খাওয়ার কষ্ট। ইলিশ ফিলিশ চাই না, আমরা তিস্তা নদীর বাঁধ চাই। তিস্তা নদী খনন হোক, আমাদের গরিব মানুষ শান্তি হবে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির অবস্থান এখন বিপদসীমার নিচে। পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। তাদের জন্য আমরা 400 মেট্রিক টন চালের ব্যবস্থা করেছি, 700 বস্তার উপরে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং যাদের ঘরবাড়ি চলে গেছে একেবারে তাদের জন্য টিনের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নেত্রকোনায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে সীমান্ত ও নদীর তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলাও ডুবে গেছে। চলাফেরার জন্য সমস্যা, সামনে স্কুল আছে, আবার বৃষ্টির পানি 2-3 দিন থাকবে, আবার হয়ে যাবে আর কি, শুকিয়ে যাবে। তখন তো যে পানির অবস্থায় যে ফসকৃষি করলাম এটা তো ক্ষতি। সুনামগঞ্জে ভারী বৃষ্টিতে পানি বাড়ছে নদী ও হাওরে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আব্দুল আল মামুন, ৭১। লালমনিরহাটে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচে রয়েছে, তবে এখনও নিচু এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত ও পুকুর ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তিস্তার বর্তমান পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তার সাথে। মিলন, তিস্তার পানি যদিও বা কিছুটা কমেছে, বিপদসীমার নিচে রয়েছে, তারপরেও তো নিচু এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। সেই দুর্ভোগ কেমন দেখছেন সেই বিষয়ে জানাবেন এবং তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? তিস্তার পানি নদী চৈতি যদি বলি যে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আজকে সকাল 6টায় 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চলে বিভিন্ন দুর্গম চর অঞ্চলে যে বসত বাড়ি রয়েছে সেই সমস্ত বসত বাড়িতে এখনো পানি রয়েছে এবং কোথাও বা রয়েছে কোমর পানি বা কোথাও রয়েছে হাঁটু পানি। এবং আমরা বিভিন্ন চর অঞ্চলে সকালে গিয়েছিলাম, সেখানে দেখি যে বসত বাড়িতে যে তাদের যে থাকার যে ঘর সেখানে প্রায় 1 ফিট পর্যন্ত পানি রয়েছে এখন। এছাড়াও যে লালমনিরহাট জেলার দুর্গম চর অঞ্চল যেমন লালমনিরহাটে রয়েছে কালমাটির চর, হরিণচড়া এবং বাঁশদা, মহিষকচা, গোবর্ধন চর, প্রতিটি চর অঞ্চলে তিস্তার পানি এখনো বানভাসী মানুষের ঘরের মধ্যে বিরাজ করছে। এবং সরকারিভাবে যদি বলি জেলা প্রশাসন আমাদের জানিয়েছে 400 মেট্রিক টন জিআর চাউল এবং যে সমস্ত লোকের ঘরবাড়ি তলিয়ে গেছে এবং বা ভেঙে গেছে সেই সমস্ত পরিবারের জন্য ঢেউ টিন এবং অন্য বরাদ্দ রয়েছে। আর বিশেষ করে যে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে তিস্তা নদীর পানি বিপদসীমার যেহেতু নিচে রয়েছে, কাউনিয়া পয়েন্টে আবার বিপদসীমা ছুঁই করছে। এর কারণে কাউনিয়া যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে নতুন করে বন্যা দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে লালমনিরহাট জেলার যদি সার্বিক বন্যার যদি অবস্থা বলি চৈতি, যে এখনো প্রায় 900 থেকে 1000 পরিবার এই বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে তাদের যে বসত বাড়িতে। এই সমস্ত পরিবারগুলো বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং কেউ বা ঘর বাড়িতে ফিরে এসে দেখে যে তাদের যে বন্যার যে ক্ষত, টিন ভেঙে গেছে এবং তাদের যে ঘরগুলো কাদা মাটি একদম মানে থাকার পরিবেশ নেই। যে এই যে অঞ্চলের যে লোকজনের এই যে চরম দুর্ভোগে রয়েছে লালমনিরহাটের বন্যা কবলিত লোকজন। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনি রয়েছেন সেখানে, খোঁজ খবর রাখবেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। আমাদের লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি, জানাচ্ছিলেন তিস্তা নদীর পানি বৃদ্ধির খবর। মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে পাটুরিয়ার লঞ্চঘাট। এতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের
21 জেলার যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে বিকল্প হিসেবে আপাতত 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ ঘাটটি স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মার প্রবল স্রোতে কয়েকদিন ধরেই পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিল, কিন্তু মঙ্গলবার বিকেল 3টার দিকে তীব্র স্রোত আঘাত হানে লঞ্চঘাটে। খুঁটির নিচে মাটি সরে গিয়ে একটি জেটি নদীতে ভেঙে পড়ে, আর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অন্যটিও। এ সময় দুর্ঘটনা এড়াতে ঘাটে ভেড়ানো লঞ্চগুলোকে দ্রুত ফেরিঘাটের দিকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু 2 ঘন্টা পর অন্য জেটিও সম্পূর্ণভাবে ভেঙে নদীতে পড়ে যায়। এরপর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও ব্যবস্থা না নেয় দুর্ভোগ বেড়েছে। মাটি ভাঙছে, পল্টন ভাঙছে, তারপরে ব্রিজ ভাঙছে, তারপরে যে প্রত্যেকটা পিলার গিলে আছে পল্টনের ওগুলো সব ফুটি গিলে পড়ে গেছে। হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার কারণে দেখে এখান থেকে 2টা পিলার সহ আর আপনাদের এই যে ব্রিজটা এক ধাক্কায় পানির স্রোতে পড়ে গেছে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে ফেরিতে পারাপার হন। পানির স্রোতে সব ভেঙে গেছে, ভেঙে এক নিমিষেই চলে গেছে। যেখানে লোকজন বলা বলি বললো, আমরা এখন ফেরিতে পার হওয়ার চেষ্টা করতেছি। 15 মিনিটের মধ্যেই মনে করেন লঞ্চ ঘাটের যে পল্টনের যে থামবিগুলো আসলো, সিঁড়িগুলো আসলো, সব 15 মিনিটে দাবি নিয়ে গেল। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত লঞ্চ ঘাট স্থাপনের দাবি জানান ঘাট সংশ্লিষ্টরাও। লঞ্চ ঘাট যদি বিলীন হয়ে যায় তাহলে ফেরিঘাট আরো দ্রুত ভেঙে যাবে। একটার পর এক চাপ সৃষ্টি হইতেছে, চাপ করে ভেঙে চলে যেতেছে। এখান দিয়ে শত শত যাত্রী যায়, এই যাত্রীগুলি এখান দিয়ে যখন আসে, যখন ঘাট নষ্ট হয়ে যায়, এই যাত্রীগুলি আবার ঘুরে যাইতে হবে, আর সরকার তো রাজস্ব হারাবে এখানে যদি এই ঘাটটি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর লঞ্চঘাট এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসে দেখলাম যে আসলে এখানে ভাঙনটি তীব্র হয়েছে। এখনই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললাম, যদি সম্ভব হয় আজকে রাত থেকে এখানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। পাটুরিয়া লঞ্চঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। মনিরা কাজেরি, 71। পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। কথা বলবো তার সাথে। মিহির, পাটুরিয়ার লঞ্চ ঘাট 2 নম্বর যে ফেরিঘাট রয়েছে সেখানে স্থানান্তর করা হয়েছে কিনা, মূল ফেরিঘাট সংস্কারের বিষয়ে কি ভাবছে প্রশাসন, সব মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। চৈতি ঠিকই বলছেন যে লঞ্চ ঘাটটি আপাতত 2 নম্বর ঘাট যেটি সেখানে স্থানান্তর করে রাখা হয়েছে। আর এখন কিন্তু লঞ্চ ঘাট যেটি সেটি কিন্তু বন্ধ আছে, এখান থেকে লঞ্চ চলে না, লঞ্চগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে 2 নম্বর ঘাটে। আর প্রশাসন আমাদেরকে বলছেন যে তারা এখানে কাজ করবেন। এখানে যে স্থানীয় BAWTA কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন এরই মধ্যে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তা যারা আছেন তারা আসবেন এবং দেখবেন কি করা যায়, তারা ভেবে তারপরে বলবেন। কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে এই পিলারগুলি আছে, এখানে যে 3টি পিলার, 6টি পিলার ছিল, আরও 3টি পিলার কিন্তু এরই মধ্যে ভেসে গেছে এখান থেকে। এবং মূল যে লঞ্চ ঘাটটি এখন এই নদীতেই একেবারে বিলীন হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন পানি দেখা যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রেলিং, যে হাঁটার যে রেলিংটা ছিল সেটি এখন নদীতে পড়ে আছে, এবং কিছু অংশ কিন্তু এরই মধ্যে পানি তোড়ে চলে গিয়েছে। তো এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে হঠাৎ করে এই পানির স্রোত বেড়ে যাওয়ার কারণে এটা মুহূর্তের মধ্যে ভেঙে যায়, তাৎক্ষণিকভাবে তারা কোনো ব্যবস্থাপনা নিতে পারেননি। তবে যাত্রী যারা আছেন, 21 জেলা যে যাত্রীরা লঞ্চে পারাপার হন, তারা একটা দুর্ভোগের মধ্যে আছেন। যেখানে স্থানান্তর করা হয়েছে সেখান থেকে যাত্রীরা সেই ঘাটটি একটু দূরে, সেখান থেকে এখন পর্যন্ত তারা বুঝতে পারেননি। বিকল্পভাবে এখন যাত্রীরা কিন্তু ফেরিতে যাচ্ছেন এবং একটা দুর্ভোগ। তবে লঞ্চ ঘাটের এখানে যারা সুপারভিশন করেন, সুপারভাইজার পান্নালাল তিনিও আছেন। আমরা যদি তার সাথে একটু কথা বলি, তার সাথে কথা বলে আমরা একটু জেনে নিই যে এই তারা কি দাবি জানিয়েছেন এবং তারা এই বিষয়ে তারা কি ব্যবস্থা তাদেরকে জন্য বলা হয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। আজকে যে কালকে যে লঞ্চ ঘাট চলে গেল, তো ভেঙে গেল, এর পরবর্তীতে আপনারা কি আশ্বাস পেয়েছেন, এখন কি অবস্থা আছে? আমাদের এখানে BAWTA এর কর্তৃপক্ষ, পোর্ট অফিসার, ওনাকে আমরা বলছি আমরা বর্তমান 2 নম্বর ফেরিঘাটে আশ্রয় নিয়েছি, এবং আমরা তাদের কাছে দাবি করছি যে সামনে মিনি টার্মিনাল শুধু আমাদের ঘাট স্থাপন করার জন্য। এরা আমাদের আশ্বাসও দিয়েছে, এবং আরেকটা কথা বলছে যে এখানে জিও ব্যাগ খালিয়ে দেখা যাক এই ঘাটের পরিস্থিতি একটি জায়গায়।
তা আমি বললাম স্যার এই বর্ষা সিজন এখানে জিওব্যাগ করলে কোনো ভালো ফল আশা করা যায় না। তারপর বললো তাহলে আপনারা ওখানে আমরা পানি তৈরি করি, পানি তৈরি করার পরেও ওখানে আমরা ঘাট নেওয়ার ব্যবস্থা করতেছি। এ পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন যে আসলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আর আমিও আপনাকে যেমনটি বলছিলাম যে এখানে পানি উন্নয়ন বোর্ড এবং বলছেন যে তারা মূলত এখানে ঘাট এলাকায় জিওব্যাগ ফেলে কাজ করেন না। এখানে বিডব্লিউটি এর নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখা আছে, তারা মূলত এখানে পানি এই রোদে ভাঙন রোদে কাজ করবেন। কিন্তু তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে এখানে হয়তো ভাঙন রোদে তারা ব্যবস্থা নেবেন, সেটা কবে নাগাদ হবে সেটা তারা নিশ্চিত করে বলতে পারেননি। আপাতত কিন্তু এখন লঞ্চ ঘাট যেহেতু স্থানান্তর করা হয়েছে, এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে তাদের সাথে কথা বলে পরবর্তীতে হয়তো জানাতে পারবো। চৈতি, মিহির, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাটের সবশেষ খবর। ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় পানিবন্দী হয়ে আছে শত শত পরিবার। বৃষ্টির পানি সরার পথ না পেয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর এতে পৌর নাগরিকদের ভোগান্তির শেষ নেই। জলাবদ্ধতা দূর করতে জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন পৌরবাসী, আর পৌর কর্তৃপক্ষ বলছে পানি সরানোর ব্যবস্থা নিচ্ছেন তারা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের টানা বর্ষণ, এতেই বিপর্যস্ত ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া, কাঞ্চনপুর উপশহরপাড়া, পাগলাকানাই সড়ক, আলহেরাপাড়া, মদনমোহন পাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লার বাসিন্দারা। এসব এলাকায় শত শত বসতঘর এখন হাঁটু পানিতে তলিয়ে। এলাকাবাসী বলছে টানা বা ভারী বৃষ্টি হলেই এসব নিচু এলাকায় পানি জমে যায়। ড্রেনে ময়লা আবর্জনা জমার কারণে পানি সরার কোনো উপায় থাকে না। পৌরসভাকে আমরা বারবার বলেছি, বলার পরেও শুধু ব্যবস্থা তো দূরের কথা, রাস্তা নির্মাণেরও কোনো কাজ নেই। আমাদের বাসায় পানি, আমাদের বাসায় অনেক সাপ থাপ থাকে, তারপর আমরা অনেক কষ্ট আছে। কয়বার পানিতে পা দেয়, এই যে বিষাক্ত দুর্গন্ধ পানি, এই পানিতে পা দেওয়া খুবই কষ্ট করে আছে। আমাদের এলাকায় এই কেউ এসে দেখলো না, বললো না যে আপনাদের কি অবস্থা। পৌরসভারই দুর্ভাগ্য, মেয়র আসছে যাচ্ছে, কমিশনার আসছে যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। ভুক্তভোগীরা বলেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অবৈধভাবে খাল, পুকুর, জলাশয় দখল ও ভরাট করে ভবন নির্মাণের কারণে ঝিনাইদহ শহরটি এখন পানির নিচে। ঘরের ভিতরে পানি উঠে গেছে, তারপরে গেল উঠোনে পানি উঠে গেছে, বাথরুমে, এদিকে বাথরুমের পানি ঘরে চলে যাচ্ছে। সেজন্য যাতায়াত ব্যবস্থার খুব সমস্যা হচ্ছে, কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। এলাকানা সড়কে গাড়ি চলাচল করা যাচ্ছে না, রাস্তার উপর হাঁটু সমান পানি হয়ে গেছে। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছে ড্রেনের চ্যানেলগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে। মাস্টার প্ল্যান নেই, যে কারণে বিচ্ছিন্নভাবে ড্রেন করেও সেই ড্রেনগুলো যে কাজে আসে না সেটাও কিন্তু এবার প্রমাণ হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে প্রায়োরিটি নির্ধারণ করে যে অঞ্চলে যখন মানে একটা বড় ড্রেন করার পরে সেই বড় ড্রেনকে কেন্দ্র করে অঞ্চলের মধ্যেও ছোট ছোট ড্রেন করা, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন পৌরবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, পানিবন্দী লোকজনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের বিষয়ে জানাবেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কতটুকু তৎপরতা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ পৌরসভার 1958 সালে স্থাপিত হওয়ার পর থেকে 9টি ওয়ার্ড এবং 29টি ওয়ার্ড পাড়া মহল্লা নিয়ে গঠিত এই পৌরসভা, প্রথম শ্রেণী পৌরসভা গঠিত হওয়ার পর ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন স্থানে, অর্থাৎ আমি যদি এখন দাঁড়িয়ে আছি এই পৌরসভার এলাকার পাগলাকানায় কাঁঠালবাগান এলাকা থেকে কাঞ্চনপুর সড়ক, এই কাঞ্চনপুর সড়কের এই রাস্তাটি কিন্তু হাঁটু পানিতে অবস্থান করছে এবং এই এলাকার কিন্তু শত শত বাড়িঘর পানিতে কিন্তু নিমজ্জিত হয়েছে। মানুষের বের হওয়ার কিন্তু কোনো অবস্থা নেই, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং এই পর্যন্ত কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, কাউন্সিলররা যায় আসে, কিন্তু এলাকার এই পৌরবাসী কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, এমনটি পৌর নাগরিকরা কিন্তু অভিযোগ করছেন। গত কয়েকদিনের টানা বর্ষণে বেশিরভাগ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানি বের হতে না পারার কারণে
দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত যে টানা যে বর্ষণ, সে বর্ষণে পৌর এলাকার পাগলাকানায়, কাঁঠালবাগান, কাঞ্চনপুর, হামদো, আলহেরাপাড়া, ব্যাপারীপাড়া, উপশহরপাড়া, আরাবপুর, মাঝিপাড়া সহ বিভিন্ন স্থানে কিন্তু একই চিত্র কিন্তু চৈতি। মানুষের যে দুর্ভোগ, ভোগান্তি, মানুষ ঘর থেকে বের হচ্ছে না, এমন নানান অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন। এবং যেটি আপনাকে জানিয়ে রাখি যে এলাকার মানুষ, ভুক্তভোগীরা যেটি বলছেন যে এই পৌর এলাকার যে খাল দখল করে অবৈধভাবে ঘর বাড়ি নির্মাণ করা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এবং মাস্টার প্ল্যানবিহীন ড্রেন নির্মাণের কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি কিন্তু এখন পর্যন্ত নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। আমি স্থানীয় এলাকার মানুষের সাথে আমি তাদের বক্তব্য শুনতে চাই, তাদের কথা শুনতে চাই চৈতি। এর মাঝে কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটি বারবার করে বলছেন যে মাস্টার প্ল্যানবিহীন যেগুলো ড্রেনেজ নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণের আসলে ছোট ছোট ড্রেন না করার কারণে কিন্তু এই যে পানি ড্রেনগুলো ভর্তি হয়ে যাচ্ছে এবং ময়লা আবর্জনা স্তূপ আগের সময় কিন্তু ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে কিন্তু সেই জলাবদ্ধতা রয়েছে এবং পৌরসভার টিম কিন্তু কাজ করে যাচ্ছে। তো এখন হলো যে এই শুধু এই কাঞ্চনপুর এবং কাঁঠালবাগানের কিন্তু শত শত পরিবার না, ঝিনাইদহ পৌর এলাকার প্রায় 3.5 লক্ষ মানুষ বসবাস করে। সেই বসবাসের বেশিরভাগ মানুষের কিন্তু একই দৃশ্য। আমি যদি একটু কথা বলতে চাই, কতদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন? আজ 1 সপ্তাহ ধরে আমরা পানিবন্দী অবস্থায় আছি, খুবই খারাপ অবস্থার ভিতরে আছি। এত এই ড্রেনের খারাপ সিস্টেম, এই এত কোথাও নেই। ড্রেনে ময়লা ভরাট, মাটি মানে পরিষ্কার করার নেই, সাথে সাথে রাস্তার পরে হাঁটু পানি এবং এই পুরো সাদাতিয়া সড়কটা একেবারে পানির নিচে তলিয়ে আসে। আজ 1 সপ্তাহ ধরে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশার ভিতরে আছে এরা। চৈতি, শুনছিলেন যে এই পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পৌর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে তারা যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে তারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং বিভিন্ন স্থানে কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য তার পৌরসভার টিম কাজ করে যাচ্ছেন, এমনটি জানিয়েছেন। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব হাসান। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানান। বলেন, এখন থেকেই নির্বাচন আয়োজনে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। তবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল চেষ্টা করছে বলে সবাইকে সতর্ক থাকতে বলেছেন অধ্যাপক ইউনুস। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর 5 আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলনের শহীদ ও আহতদের জন্য সরকারের কার্যক্রম তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের আলোচনায় জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়েছে। সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে। তিনি জানান, উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র, একই সাথে জুলাই গণহত্যাকারীদের বিচারও দৃশ্যমান হচ্ছে। এমন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রফেসর ইউনুস বলেন, অনেক বছর ভোটবিহীন ছিল দেশ। প্রবাসীরা সহ সবাইকে এবার অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দেবে সরকার। আর নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল অপচেষ্টা করছে জানিয়ে তা ঠেকিয়ে দেওয়ার কথা বলেন তিনি। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। ভাষণে প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া বিভিন্ন ভালো কাজের ফিরিস্তি তুলে ধরেন। দাবি করেন, অর্থনীতি, বিচার বিভাগ সহ সব খাতেই সংস্কার করেছেন তারা। প্রধান সংস্কার কমিশনগুলো যে সুপারিশ পেশ করেছে সেগুলোর মধ্যে স্বল্প সময়ের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বহু সংস্কার আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এই সংস্কারগুলোর মাধ্যমে অর্থনৈতিক খাত, বিচার ব্যবস্থা ও জনপ্রশাসনে গতিশীলতা আসবে। আগামী নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে দল ও ভোটারদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে, তার জন্য প্রস্তুতি নিন।
মোহন ইসলাম, ৭১, ঢাকা। দেশের ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সারা দেশে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন সহ জুলাই আন্দোলনের ছাত্র জনতা। এ সময় তারা আশা করেন দেশের মানুষ যেন নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ সহ ভোটাধিকারের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন করতে পারে। দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম যেন না হয় সেই আহ্বানও জানান তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে ছাত্ররা। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনের ১ বছর হলেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় ক্ষোভ জানায় জুলাই যোদ্ধারা। একই সময়ে দিনটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা। বগুড়ায় গণজামায়াত ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। শহীদ খোকন পার্কে এই গণজামায়াত অনুষ্ঠিত হয়। গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বৈরাচার পতনের আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি আয়োজন করে বিজয় শোভাযাত্রার। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সকলকে ঐক্যবদ্ধ থেকে ২৪-এর চেতনায় দেশ গড়ার আহ্বান জানান। আজকের দিন যেরকম বিজয়ের দিন, আজকের দিন সেরকমই সেই শহীদ পরিবারের কথা মনে করে, শহীদদের কথা মনে করে আজকের দিনটা আবার দুঃখেরও দিন। আজকে আমরা সালথা উপজেলারও আমি জানি বহু ভাইরা তারা নিজের বিবেকের তাড়নায় বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মাটিকে ভালোবেসে তারা কিন্তু ঢাকায় ছুটে গিয়েছিল আন্দোলনে। দিনটি উপলক্ষে বরিশালে সমাবেশ ও শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারের টেকনাফে বিজয় সভা ও মিছিল করেছে উপজেলা বিএনপি। চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা। এ সময় নেতারা বলেন ২৪-এর এই দিনে বিএনপির কলাকৌশলে ছাত্র জনতার সমন্বিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়। পটুয়াখালীর রাঙাবালিতে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথক দুটি মিছিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করে উপজেলা বিএনপি। অন্যদিকে রূপগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, অরাজকতাকে প্রশ্রয় দেয় না। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট রাজবাড়ী, পাবনা, ভোলা সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় আনন্দ র্যালি ও সমাবেশ। নূর তাজমিন নীর, ৭১। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর বেগমগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। এ সময় সকলে প্রত্যাশা করেন বাংলার মাটিতে যেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর কেউ ক্ষমতায় না আসে। সেই সাথে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপি। আর এতে দলে দলে যোগ দেন উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমোহনী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি। এছাড়া জেলা বিএনপির নেতারা এতে অংশ নেন। এ সময় নেতারা বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান। নির্বাচন চাই বিএনপি, এটা কি বিএনপির অপরাধ? এটা বিএনপির অপরাধ না, যার জন্য ১৭ বছর অপেক্ষা করতে হচ্ছে। আজকে তারা পিয়ার পদ্ধতির কথা বলে। বন্ধুরা আমার, পিয়ার পদ্ধতি দেশের মানুষ বুঝে না। আর শামীমা বরকত লাকি তার বক্তব্যে ৫ আগস্টের বিজয়কে ধরে রেখে আগামীতে দেশকে সুখী ও সমৃদ্ধভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা আহত হয়েছেন তাদের প্রতি যারা সমবেদনা
যারা নিহত হয়েছেন তাদেরকেও জানাই, তাদের পরিবারের প্রতি রইল আমার তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই বিজয় যেন অব্যাহত থাকে সবসময়। আমরা চাই এই বিজয়ের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ, একটা সুসংগঠিত, একটা সুষ্ঠু নির্বাচন। সমাবেশ শেষে বিজয় ও আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চৌমোহনী বাজারের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। মুক্ত পরিবেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস পালন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। মনিরা কাজুরি, ৭১। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অচল করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা বিএনপির আয়োজনে আদিতমারী সরকারি জিএস স্কুল মাঠে গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সমাবেশে একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা দিয়ে আসছে, কিন্তু সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। দেশে আইন শৃঙ্খলা নেই, মব জাস্টিস হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, দেশের মানুষ অতিষ্ঠ। সরকারের কাছে দাবি আদায় করতে তারেক রহমান হুকুম দিলে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া দখল হয়ে যাবে। সেই কারণটা মনে রাখতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, সহযোগিতা দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আপনারা যে সরকার ভালো চালাতে পারেন না সেটা তো প্রমাণিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জে 3টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এতে কারিগরি কমিটির প্রস্তাবে 42টি আসনের মধ্যে 39টি আসনের সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। এই সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন আসবে নারায়ণগঞ্জ 3, 4 ও 5 আসনে। এ নিয়ে জেলা প্রশাসক জানান, নতুন আসন বিন্যাসে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হবে না। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া অনুযায়ী নারায়ণগঞ্জের 5 সংসদীয় আসনের ভৌগোলিক বিন্যাসে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এতে বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ, দ্বিধা এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা। একদিকে কিছু আসনে প্রার্থীদের অবস্থান সুসংহত হয়েছে, অন্যদিকে পাল্টে গেছে পুরনো হিসাব নিকাশ। নতুন সম্ভাবনার পাশাপাশি তৈরি হয়েছে অনিশ্চয়তাও। জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসন। ইসির সুপারিশে এই আসনের সাথে বন্দর উপজেলাও যুক্ত করা হয়েছে। যারা ফতুল্লাতে বাস করেন, বিশেষ করে যারা ফতুল্লা, তারা কেউ এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি, এবং সিদ্দিরগঞ্জে যারা ফতুল্লার সাথে যারা কাজ করেন তারাও এটা নিয়ে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বন্দরকে 2 ভাগ করাকে প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এতে প্রশাসনিকভাবে বন্দর 2 ভাগ হয়ে গেলে বন্দরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। নতুন সুপারিশে সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকেই কেবল নারায়ণগঞ্জ 5 আসনের এলাকা হিসেবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আর নারায়ণগঞ্জ 4 আসন গঠিত সদর উপজেলার ফতুল্লা, কাশিমপুর, কুতুবপুর, বক্তাবলী, এনায়েতগঞ্জ ইউনিয়ন নিয়ে নতুন সুপারিশে এর সাথে যুক্ত করা হয়েছে আলীরটেক ও গোগনগর ইউনিয়নকে। আগে যেটা ছিল যে ফতুল্লা সিদ্ধিগঞ্জ একটা ছিল, থাকার কারণে প্রায় 8 লক্ষ ভোট হয়ে যায় একটা আসনে। দেখা যায় একটা আসনে 8 লক্ষ ভোটের ব্যাপক অনেক হয়ে যায়। এই জন্য আবার দেখলাম যে বন্দরে একটু তুলনামূলক প্রায় অনেক কম, প্রায় 5 লক্ষের মতন ভোট। তো ওই হিসেবে ভারসাম্য রক্ষকের কর্তৃকা দেখলাম যে আসন বিন্যাসটা করছে, তো ওই হিসেবে আমাদের খেলায় এটা ভালো হয়েছে। ব্যক্তি হিসেবে, দল হিসেবে আমার মনে হয় নির্বাচনের কমিশনের সামনে তাদের যুক্তি, তর্ক বিষয়গুলো উপস্থাপন করা দরকার, এবং সব মিলিয়ে নারায়ণগঞ্জের এই অঞ্চলের মানুষের জন্য যেটি উপকারী সেটা হওয়া প্রয়োজন। এ নিয়ে জেলা প্রশাসক জানান, নতুন আসন বিন্যাসে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হবে না। কেউ প্রয়োজন মনে করলে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রশাসনিক কাজে খুব একটা হেরফের হবে, কারণ একজন স্থানীয় মানুষ সে উপজেলাতে যাবে, উপজেলা তো আর চেঞ্জ হচ্ছে না, সেই ইউনিয়ন পরিষদে যাবে, আর এই উপজেলা লেভেলে তো আসলে উপজেলাতেই সাধারণত প্রশাসনিক কাজগুলো হয়ে থাকে। নারায়ণগঞ্জের নির্বাচনী ভৌগোলিক চিত্র বদলে যাওয়ায় রাজনৈতিক দলগুলোকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আসন বিন্যাস নিয়ে কি বলছে আসলে জেলা প্রশাসন, এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের যে ঘোষিত খসড়া সেখানে কোনো রদবদল এসেছে কিনা সব মিলিয়ে জানাবেন।
চৈতি 4,20,500 ভোটারকে কেন্দ্র করে যে ভোটার আসন বিন্যাস করা হয়েছে নারায়ণগঞ্জের রাজনীতিতে, এতে করে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 3টি আসন 3, 4 এবং 5কে আসন বিন্যাসের মধ্যে আওতা আনা হয়েছে। এতে করে রাজনীতিবিদরা মনে করছেন যে আসলে তাদের কর্মী যে তৈরি করা হয়েছিল দীর্ঘদিন কর্মীর সাথে তার কানেক্টিভিটি, এখানে একটা গ্যাপ তৈরি হবে। তবে প্রশাসন বলছে এটা তেমন কোনো প্রশাসনিক কাজ বাধা হবে না। আর নির্বাচন কমিশন বলছে যদি কেউ মনে করে কিংবা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি মনে করে যে আসলে এটা এখানে রদবদল আনা দরকার, সেক্ষেত্রে তারা আবেদন করলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে এটা সদ বিবেচনা করার জন্য। আমরা এই ব্যাপারে একটু কথা বলবো ইসলামী ঐক্যজোট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সাথে। আপনারা কি মনে করছেন এই আসন বিন্যাসটা? আমরা মনে করছি এটা ভালো, খারাপ না। কারণ আমরা মনে করি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে থিম ধারণা যে আমরা আমাদের কাজ সব জায়গায় একই গতিতে চলে। এখানে আমাদের কোনো ব্যক্তি কেন্দ্রিক কাজ আমাদের না, আমাদের হলো সাংগঠনিক কেন্দ্রিক কাজ। আমাদের প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নিয়মতান্ত্রিক কাজ হয়। এখানে যদি যেখানে আসন বিন্যাস হলে বা পরিবর্তন আমাদের তেমন সমস্যা নাই। সমস্যা নেই, কারণ আমাদের ব্যক্তি কিন্তু কোনো কাজ গড়ে ওঠে না। আমাদের কাজটা গড়ে ওঠে সংগঠন ভিত্তিক, দল ভিত্তিক আর আমাদের প্রতীক ভিত্তিক। আমাদের মূল বিষয় হলো প্রার্থী কে হলো না ওটা আমাদের দেখার বিষয় না, কারণ কেন্দ্রে কাকে নমিনেশন দিবে তারপরে আমাদের সব ডিপেন্ড। 5 এবং 5-এ যেমন দিনাজপুরের জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাত থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার বিকেলে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এনামুল নামের এক পথচারী জানান, প্রথমে জেলা প্রশাসনের বাসভবনের সামনে ট্রান্সমিটারে বিকট শব্দে বজ্রপাত হয়, পরে বাড়ির ভেতরে আগুন দেখা যায়। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসকের বাসভবন থেকে বেলা 3:52 ফায়ার সার্ভিসে কল আসে। দ্রুত পানিবাহী গাড়ি ও উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে আসলেও জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তা কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বজ্রপাতে পাওয়ার কন্ট্রোল রুমের এমপিসি বা পাওয়ার বোর্ড অনেকগুলো ইলেকট্রিক কেবল পুড়ে গেছে। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল ডাল দেয়া হচ্ছে কক্সবাজারে। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৈকত পরিবেশ রক্ষায় এমন আয়োজন করেছে। অভিনব এই আয়োজনে তাদের সহায়তা করেছে জেলা প্রশাসন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের সমুদ্র সৈকত, যেখানে হাজারো পর্যটক ভিড় জমান প্রতিদিন আর রেখে যান শত শত প্লাস্টিক বর্জ্য। সে প্লাস্টিক বর্জ্য যেন সৈকতের পরিবেশ দূষণ না করতে পারে, সেজন্য প্লাস্টিক বোতলের বদলে চাল ডাল দেওয়া শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের সহায়তা করছে জেলা প্রশাসন। রোববারও সৈকতে সে কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে নেন মানুষজন। এবার চাল ডালের সঙ্গে যুক্ত হয়েছে তেলও। বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য পেয়ে খুশি হয় দরিদ্র মানুষ। সালন জোয়ার কই না হয় দেয় লবণ লই দে বাদ দিয়ে খাই বললা চা পাতা দে বিস্কিট দে হ্যাঁ আর আমার প্লাস্টিক দিয়ে নালো বাজার দে প্লাস্টিক দিয়ে 2 কেজি চাল লইছি 1 কেজি ডাল লমু আর চিনি পাওয়া যাবে না, চিনি না পাইলে অন্য জিনিস লওয়া যাবে। আয়োজকরা জানান, এর আগে সেন্ট মার্টিন সহ দেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত এই উদ্যোগ সফল হয়েছে। আমাদের এই প্রাণীকুল, উদ্ভিদকুল, এই উপকূলের এটা কিন্তু সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন। আর জেলা প্রশাসক জানান, আগামী 6 মাসে এভাবে 100 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সরানোর লক্ষ্য ধরা হয়েছে। তারা আশা করছে পরিবেশ রক্ষায় এই উদ্যোগ কার্যকরী হবে। প্লাস্টিক আমাদের অনেক বড় একটা শত্রু। আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। মূলত 2022 সালে পরিবেশ রক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এরকম আয়োজন শুরু করে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। কর্মজীবনের শেষ দিনে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দপ্তরি মহসিন আলীকে রাজকীয় বিদায় জানালো পুরো স্কুল। ঘোড়ার গাড়ি চড়িয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন আয়োজন আপ্লুত করেছে মহসিন আলীকেও। 3 যুগের বেশি সময় ধরে স্কুলে তিনি ছিলেন সবার প্রিয় মহসিন কাকা। SM আবু সাইদের প্রতিবেদন। যাকে ঘিরে এই আয়োজন, তিনি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নন। তিনি বগুড়ার আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দপ্তরি মহসিন আলী। 4র্থ শ্রেণীর কর্মচারী হলেও বিদ্যালয়ের শিক্ষক থেকে শিক্ষার্থী সবার তিনি মহসিন কাকা।
সেই মানুষটি ৩৮ বছরের কর্মজীবন শেষে যাচ্ছেন অবসরে। তার এই চলে যাওয়া মধুর করতেই ফুল, বেলুন আর কাগজের রঙিন ছোঁয়ায় সাজানো হয় ঘোড়ার গাড়ি। সেই গাড়ি চড়িয়ে ব্যান্ড পার্টির তালে তালে পৌঁছে দেয়া হয় তাকে বাড়িতে। আয়োজনে সহকর্মীদের পাশাপাশি যোগ দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। অনেকে একটু দুষ্টমি করেন স্টুডেন্টরা, উনি সেটাকেও শাসন শোষণ করে একজন পিতা হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবেও তিনি দেখেন। যখন আমরা কোনো কাজে গেছি বা করছি, তিনি আমাদেরকে সবসময় সাহায্য করছেন। এই স্কুলের তরফ থেকে যে সম্মানটুকু পাচ্ছে, এই জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। বিদায়ের সময়ে পাশে ছিল পরিবারের সদস্যরা, সাথে ছিল স্মৃতির ঝুড়ি আর বুক ভরা ভালোবাসা। যিনি বিদায় নিচ্ছেন সম্মানের রাজপথ ধরে, এমন আয়োজন আপ্লুত করে মহসিন আলীকেও। দীর্ঘ অনেকদিন কাটায় গেলাম, তো এখন এত বড় প্রতিষ্ঠান ছিল না, এখন আস্তে 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 দীর্ঘ বড় হয়ে যাচ্ছে, এটুকু কামনা করি। ছাত্রদেরকে মিস করবেন না? ছাত্ররা তো ভালো আমার। 1987 সালে দপ্তরি হিসেবে কাজ শুরু করা মহসিন আলীকে বিদায় জানাতে শিক্ষক, সহকর্মী আর শিক্ষার্থীরা কেউই চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি ছিলেন সবার অভিভাবক, সবার কাছের মানুষ। আমাদের তরফ থেকে, সভাপতি মহোদয়ের তরফ থেকে ক্ষুদ্র প্রয়াস যেন তার এবং তার বাকি জীবন সুস্থ কল্যাণ হোক, এই কামনা করি। একটা বিদায় অনুষ্ঠানের মাধ্যমেই তো এটা তার মূল্য পরিশোধ করা যাবে না। তা আমরা একটু চেষ্টা করেছি যে তার বিদায় মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য, যে তার অবদানও কিছু কম নয়। মহসিন আলীর মতো মানুষেরা প্রমাণ করে ভালোবাসা, সম্মান কেবল পদমর্যাদায় নয়, অর্জন হয় সততা, আন্তরিকতা আর আচরণ দিয়ে। বনশ্রী হালদার, ৭১। চলছে দেশচোখ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, থাকুন ৭১-এর সাথেই।